সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রেলের জমি অধিগ্রহণের নামে বরিশালে ভুয়া জরি, 5 বছর ধরে ভোগান্তিতে 1000 পরিবার, ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসক। ঘূর্ণিঝড় রিমালের পর পটুয়াখালীর বাউফলে বেড়েছে কারখানার নদীর ভাঙন, ফসলি জমি বিলীন ঝুঁকিতে শতাধিক স্থাপনা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। রেলের জমি অধিগ্রহণের নামে ভুয়া জরিপের কারণে 5 বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন বরিশালের অন্তত 1000 পরিবার। খুঁটি পুঁতে মার্কিং করার কারণে কোনো স্থাপনা নির্মাণ করতে পারছে না তারা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বরিশাল থেকে গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই রডের কি অবস্থা, এই সাইডের রডের কি অবস্থা। বরিশাল নগরীর 30 নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা নাসিমা বেগম। কয়েক বছর আগে নিজ বাড়িতে ভবন নির্মাণ কাজ শুরু করেন তিনি। কাজ চলাকালে 2018 সালে কয়েকজন লোক এসে রেলওয়ের জন্য জমি অধিগ্রহণের জরিপের কথা বলে নির্মাণাধীন ভবন মার্কিং করে যায়। বসানো হয় রেলওয়ের খুঁটিও। মৌখিকভাবে নিষেধ করে যায় খুঁটি পোতা জমিতে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। এরপর 5 বছর ধরে বন্ধ নাসিমা বেগমের ভবন নির্মাণ কাজ। বাড়ি ঘর প্লাস্টার করতে পারি না, রড সিমেন্ট নষ্ট হয়ে গেছে, কাজ করতে না করছে। এর কারণ কি? সরকারের কাছে এইটাই অনুরোধ যে আমাদের হয় বইলে দিব, না কিবা হয় এটা বললে দেখ। আমরা একটা বাথরুম উঠাইতে পারি না, পোলাপান দূরে দূরে থাকে, আসার কোনো পরিবেশ নাই। একই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন নাসিমা বেগমের মতো অন্তত 1000 পরিবার। 2018 সালে বরিশাল নগরীর কলামেডা থেকে জাগুয়া পর্যন্ত প্রায় 13 কিলোমিটার এলাকায় মার্কিং করে খুঁটি পোতা হয়। এরপর থেকে এই এলাকায় কোনো ধরনের কাজ করতে পারেনি পরিবারগুলো। এই সীমানার মধ্যে পড়েছে প্রায় 15টি ভবন, 60টি আধা পাকা এবং 1000 খানেক কাঁচা ঘর। প্রত্যেকটা স্থাপনার নাম্বার এবং গাছের নাম্বার করে বলছে যে এইখান থেকে যাচ্ছে এবং এই স্থাপনা যেরকম যা আছে ঠিক এগুলো এরকমই থাকবে, আপনারা নতুন কোনো কিছু করবেন না। আমি ঘর তোলা শুরু করছি নিজ জমিতে, তখন ট্রেন লাইনের জন্য লোক আসছে মাপতে এসে তারা বাধাও দিচ্ছে যে ঘর উঠে স্থগিত রাখেন। নতুন রুমের প্রয়োজন, ঘর বাড়ানোর দরকার বা উপরে দোতলা করার দরকার, ফাউন্ডেশন দেওয়া। তখন ইট টিট কেনা ছিল, তাও কেউ নতুন করে করতে পারতেছে না, একটা গাছ লাগাইতে পারতেছে না। ঘর বাড়ি ভাঙে গেলে সেটা যে নতুন করে করবে তাও এখন আর করা সম্ভব হচ্ছে না। আমরা ঘর দুয়ারও উঠাইতে পারতে আসি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। যদি হয় জানাইবে, আর না হইলে আমাকে বললে দেবে। এই 4-5 বছর থেকে ঘোষণা দিয়েছে যে রেল লাইনে নেবে কি নেবে না, এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইতে আসি না। 5 বছর আগে রেলওয়ের নামে জরিপ এবং মার্কিং করার বিষয়টি ভুয়া উল্লেখ করে জেলা প্রশাসক জানান, রেলওয়ের জমি অধিগ্রহণের বিষয়ে কোনো পত্র আসেনি। বরিশালে রেলপথ স্থাপনের বিষয়টি সরকারের পরিকল্পনার পর্যায়ে আছে, সেটা আমরা জানি, কিন্তু এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কোন রুটে আসবে বা কিভাবে হবে। তো কেউ যদি এই ধরনের কোনো জায়গা মার্কিং করে থাকে যে এই জমি অধিগ্রহণ হবে, সেটা সঠিক নয় এবং আমরাও এই বিষয়ে কোনো যথাযথ কর্তৃপক্ষ থেকে এই ধরনের কোনো পত্র পাইনি। অধিগ্রহণ হলে অবশ্যই জেলা প্রশাসককে অবহিত করা হবে, আমরা তখন সেটা বিধি মোতাবেক তখন সেই আলোকে ব্যবস্থা নেবে। এর আগে যদি কেউ কোনো জায়গা মার্কিং করে থাকে সেটা সঠিক নয় এবং সে বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। তবে ভুয়া জরিপের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাছরাঙা নিউজ ডেস্ক। বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা, পুলিশের অস্ত্র লুট মামলায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টকে এনএফের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল বিকেলে গ্রেফতারকৃত আসামিকে কঠোর পাহারায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত 26 জুন তাকে বান্দরবানের সদর উপজেলার শ্যারনপাড়া থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই পাড়ার প্রধান। গত 2রা ও 3রা এপ্রিল বান্দরবানে ডাকাতি, অপহরণ, হামলা ও অস্ত্র লুটের ঘটনায় 22টি মামলা হয়। এসব মামলায় এখন পর্যন্ত কেএনএফের মোট 110 সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পটুয়াখালীর বাউফলে ভাঙনের তীব্রতা বেড়েছে কারখানা নদীর। গেল কয়েকদিনে বেশ কিছু বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শতাধিক স্থাপনা। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই খরস্রোতা কারখানা নদীর আগ্রাসী ভাঙনের শিকার পটুয়াখালীর বাউফলের বিভিন্ন এলাকা। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর, ফসলের ক্ষেত, গাছপালা, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অন্যান্য নদীর মতো কারখানার পানি বেড়ে গেলে পরে তা কমে যায়। এতে বেড়ে যায় ভাঙন। এক রাতেই উপজেলার কাছিপাড়া ইউনিয়নের চর রঘুনাথদি গ্রামের বেড়িবাঁধের 500 মিটারের বেশি এলাকা নদীতে বিলীন হয়েছে। এতে নদী তীরের গাছপালা ও বসতঘর হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। গতকাল আমাদের এখান থেকে অনেক বাড়ি ভেঙে গেছে, পুরো 4টা ঘর ভেঙে গেছে। আমরা খুব অসহায় অবস্থায় আছি। আমাদের এখন কি হবে জানি না, কোথায় যাব। 2 বছর যাবত এই নদীটা ভাঙতেছে। 2 বছর যাবত বিভিন্ন সরকার উপরস্থ মহল শুধু দেখেই যাচ্ছে। যদি এই অঞ্চলে দ্রুত সময়ের মধ্যে একটি টেকসই বেড়িবাঁধের যদি কোনো ব্যবস্থা করে দেওয়া না হয়, বাউফলের মানচিত্র থেকে একেবারেই এই অঞ্চলটা হারিয়ে যাবে। যে আমাদের ত্রাণ লাগবে না, আমাদের কোনো কিছু লাগবে না, আমাদের চাই একটা টেকসই বেড়িবাঁধ। এটাই আমাদের সরকারের কাছে চাওয়া। দ্রুত অস্থায়ীভাবে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে ব্যাগ দিয়ে অস্থায়ী ভিত্তিতে আপাতত আমরা সেটা সমাধান করব এবং স্থায়ী যে সমাধান মানুষজন চাই, মানুষজনের ওইখানে অনেক দুঃখ দুর্দশা দেখছি, সেটা দেখে আসলে আমরা নিজেরাও খুবই কষ্ট পেয়েছি এবং যাতে ভবিষ্যতে এটা খুব শীঘ্রই একটা পার্মানেন্ট একটা কাজ হয় সে ব্যাপারে আমরা আরও তৎপর হব। জেলায় মোট বেড়িবাঁধ রয়েছে 1300 কিলোমিটার। এর মধ্যে ঘূর্ণিঝড় রিমাল সহ বিভিন্ন দুর্যোগে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 22 কিলোমিটার এবং পুরোপুরি 6 কিলোমিটার। মাছরাঙা নিউজ ডেস্ক। পাবনায় অনুষ্ঠিত হয়েছে নবনির্বাচিত জেলা পূজা উদযাপন পরিষদের অভিষেক অনুষ্ঠান। সকালে শহরে শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিবুল বেনজির, সদর উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহিন ও পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান সহ স্থানীয় বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। চট্টগ্রামে পোশাক, খাবার ও ইলেকট্রনিক্স পণ্যের সবচেয়ে বড় পাইকারি মার্কেট রিয়াজউদ্দিন বাজারে গতরাতে অগ্নিকাণ্ডে মারা গেছেন 3 জন। আহত আরও 3 জন। সরু পথ ও অগ্নি নিরাপত্তার সুব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস। আর তাতেই ঘটে প্রাণহানির ঘটনা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। মধ্যরাতের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে রিয়াজউদ্দিন বাজারের দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। মোহাম্মদিয়া মার্কেটের 2য় তলায় ব্রাদার্স টেলিকমে রাত 1:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের রেদওয়ান মার্কেটে। পুড়ে যায় 5টি দোকান। আগুনের তীব্রতা কম থাকলেও ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ভবন। এ সময় শ্বাসরোধে 5ম তলায় 3 জনের মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও মার্কেটের ব্যবসায়ীরা। আহত হন আরও 3 জন। আমি শুনে ঢুকছিলাম ভিতরটা অন্ধকার হয়ে গেছিল ধোঁয়ায়। তারপরে ওই অগ্নি নির্বাচন যন্ত্র যেগুলো সেগুলো দিয়ে অনেক চেষ্টা করে বন্ধ হয় নাই। পরে আমরা দুজনে বের হয়ে চলে আসলাম। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে আমরা ট্রান্সফার করছি, ওদিক থেকে আমরা তাদেরকে বাহির করছি। আমার বাইক যেটা ছিল এটা হচ্ছে চলে আসতে ছিল, বাহাতে বেরে দুয়ার কারণে কিছু দেখে নাই, দম বন্ধে আর কি। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় ভোর 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে ফায়ার সার্ভিস। তবে ঘিঞ্জি পথ, আশেপাশে পানি না পাওয়ায় নিয়ন্ত্রণে আনা একটু কঠিন হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এখন নেবানো শেষ, আগুনটা লাগার কারণে আমরা সাধারণত বিদ্যুতের থেকে আমরা এখনো অনুমান করছি আর কি। একই অভিযোগ মার্কেটের ব্যবসায়ীদের। নেতারা জানান ভবন মালিকদের কাছে ব্যবসায়ীরা জিম্মি। আগুন নিবাতে যাওয়া তো দূরের কথা, এমনি দুজন এমনি হেঁটে হেঁটে নামার মতো এরকম জায়গা নাই, ওই সিঁড়িগুলো এরকম আর কি। আমরা মালিকরা যারা আছে একটা লোক যেতে পারলে হয়েছে, টাকার জন্য সব বেশি দিই, এটাই হলো মূল কারণ। যদি ফায়ার সার্ভিসের মানুষ যেতে পারতো তাহলে এই ক্ষয়ক্ষতি হতো না। রিয়াজউদ্দিন বাজারে রয়েছে ছোট বড় 110টি মার্কেট। সেখানে কাজ করেন প্রায় 10,000 শ্রমিক।
মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম সহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে রানীহাটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয় আরও দুজন। নিহত জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম ওই ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, রানীহাটি কলেজের সামনে আশ্রয়ন প্রকল্পের কাছে বসে ছিলেন আব্দুস সালাম ও তার সঙ্গীরা। এ সময় দুর্বৃত্তরা হামলা চালায়। ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় মতিন আলী নামের আরেকজন। এ ঘটনায় নিহতের সমর্থক ও এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে র্যাব। দুপুরে কক্সবাজার র্যাব 15 কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম আশ-শাহাদাত গ্রুপের নামে সংগঠনের সদস্য সংগ্রহ ও নানা তৎপরতা চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কক্সবাজারের চৌফলদণ্ডি এলাকায় অভিযান চালিয়ে ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকা উন্নয়ন কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 24 শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আবু জাফর। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ভুট্টার আবাদ। লাভ ও চাহিদা ভালো থাকায় কৃষকরাও ঝুঁকছেন ভুট্টা চাষে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় ফলনও হয়েছে ভালো। ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করতে প্রণোদনা ও প্রদর্শনী সহ কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পোলট্রি, পশু ও মৎস্য খাদ্যের পাশাপাশি বিভিন্ন খাদ্যে বাড়ছে ভুট্টার ব্যবহার। ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বাড়ছে এর আবাদ। জেলার সব কয়টি উপজেলায় ভুট্টার আবাদ হলেও শুধুমাত্র বাঞ্ছারামপুরেই হয়েছে 400 হেক্টর জমিতে। পুষ্টিকর গোখাদ্যের জন্য প্রায় সারা বছরই এখানকার কৃষকরা চাষ করছেন ভুট্টা। তবে তাদের চাওয়া ভুট্টা যাতে সহজে মাড়াই করা যায় এমন যন্ত্রের। ভুট্টার ফলন মোটামুটি ভালো হয়েছে, আর বাজারে এটার প্রতি মন 600-700 টাকা বিক্রি হয়। কানি প্রতি খরচ হয় প্রায় 10 থেকে 12 হাজার টাকা, বিক্রি হয় 14-15 হাজার টাকা। 40-45 মন হবে, হইলে 10-12 হাজার টাকা খরচ গেছে। ভুট্টা করে মোটামুটি লাভবান হয়। সুবিধা হবে যদি কৃষকদেরকে ভুট্টা মারাইয়ের একটা যন্ত্রের ব্যবস্থা করে দেওয়া যায়। আর ভুট্টা আবাদের ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের কথা জানালেন কৃষি কর্মকর্তা। ভুট্টা কিন্তু একটা লাভজনক এবং ফসল। কৃষকরা এই প্রতি বছরে কিন্তু ভুট্টা আবাদ বাড়ছে। এই ফিডটা কিন্তু বেশিরভাগই আগে বিদেশ থেকে আমদানি করা হতো, প্রচুর বৈদেশিক মুদ্রা অপচয় হতো। এখন আমাদের দেশে যেহেতু ভুট্টাটা আবাদ হচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক্ষেত্রে পিছিয়ে নেই, আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। জেলায় চলতি মৌসুমে 578 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 663 হেক্টর জমিতে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মানিকগঞ্জের 140 বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপাঠী বিদ্যাপীঠ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 53 জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে। সকালে বিদ্যালয় মিলনায়তনে অ্যালামনি অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। জিপিএ 5 প্রাপ্ত সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া স্কুলের শিক্ষার্থীদের মধ্যে 18 জনকে সম্মাননা ও 35 জনকে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম ও অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সারোয়ার। পটুয়াখালীর পায়রা বন্দর এলাকা থেকে ঢাকা নেয়ার পথে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে পটুয়াখালী সেতু টোল প্লাজায় একটি কারভার্ড ভ্যান থেকে 26,880 ক্যান বিয়ার উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। জব্দ বিয়ারের বাজার মূল্য 2,15,04,000 টাকা। চীন থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়া এসেছে বলে ধারণা করা হয়।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গায় মৈত্রী এক্সপ্রেস সহ পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে চুয়াডাঙ্গার ডুগডুগি রেল ক্রসিংয়ের কাছে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলামিন নামে একজন নিহত হন। অন্যদিকে গাইডঘাট রেল ক্রসিংয়ে ড্রাগন ফল ভর্তি 3 চাকার যান আলম সাধকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে ইসরায়েল নামে একজন মারাত্মক আহত হয়। নেত্রকোনা ও দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। নেত্রকোনায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন চন্দ্র বর্মন নামে এক সিএনজি যাত্রী নিহত হন। আহত হয়েছেন একই পরিবারের আরও 3 জন। শুক্রবার সকালে নেত্রকোনা মোহনগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপে সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। গতকাল বিকেলে দিনাজপুরের বিরামপুরের বেগমপুরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি চালক সহ আহত হয় আরও 3 জন। পাবনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিড়াল প্রদর্শনী। সকালে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে ক্যাটশোর উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান সোহেল রানা খোকন। ক্যাটশোর সভাপতি এস এ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আদুল কাদির ও ভেটেরিনারি অফিসার ডাক্তার মোহাম্মদ সেলিম হোসেন। অনুষ্ঠানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির 60টি বিড়াল প্রদর্শন করেন শৌখিন বিড়াল পালকরা। পরে প্রদর্শিত বিড়ালগুলোকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করেন প্রাণী চিকিৎসকরা। চট্টগ্রামে কৃষকদের মাঝে বিতরণ করা হলো কৃষি উপকরণ। এতে 20 জন কৃষককে পানি সেচ যন্ত্র ও কীটনাশক স্প্রে মেশিন সহ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ দেওয়া হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF এবং বেসরকারি সংস্থা ওপকা এর উদ্যোগ ও কৃষি বিভাগের সহায়তায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হিয়াকোতে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। ওপকা এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদের উপর সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে যেতে হয় সদরে। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে হয় পরিত্যক্ত রেল সেতুর উপর দিয়ে। এতে প্রায় রেল সেতুতে ঘটছে দুর্ঘটনা। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদর থেকে চিরিরবন্দর উপজেলাকে বিভক্ত করেছে আত্রাই নদ। উপজেলার কাউগা মোড় থেকে সদরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এই নদ পারাপারে কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দাদের প্রায় 18 কিলোমিটার ঘুরে পৌঁছাতে হয় সদরে। জরুরি প্রয়োজনে পরিত্যক্ত রেল সেতুই একমাত্র ভরসা। সেই সেতুর উপর চলাচল করতে যেয়ে প্রায় দুর্ঘটনা ঘটে। আমাদের পার হয়ে আসা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে যায় আর কি। রিস্ক নিয়ে আসতে হয়, বিশেষ করে বর্ষা বাদলের দিনে আমাদের খুব কষ্ট হয়। সে সময় ওই অ্যাম্বুলেন্সে খবর দেওয়া দূর থেকে এই চিরিবন্দর থেকে আসে, ঘুরে আসে, আবার হয়তো না 5 বাড়ি থেকে 4 কিলো দূর দিয়ে ঘুরে আসতে হয়। ওখানে আবার মাটির রাস্তা, আসতেও চায় না। বৃষ্টি হলে তো আরও সমস্যা। নদের দুই পারে বড়গ্রাম, বড় বাউল, গলাহার, ভাদ্রা, মুন্সিপাড়া, বাবুরবাজার, নানিয়াটিকর সহ 11 গ্রামে প্রায় 50,000 মানুষের বাস। এদের বেশিরভাগই কৃষিকাজের সাথে যুক্ত। উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করা নিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। পরিত্যক্ত রেল সেতুর পাশে দিনাজপুর থেকে ঢাকা যাতায়াতের জন্য নতুন একটি রেল সেতু নির্মাণ করা হয়েছে, কিন্তু বারবার আবেদন করেও নদ পারাপারে কোনো সেতু নির্মাণ করেনি স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধি। অভিযোগ ভুক্তভোগীদের। বৃষ্টি হলে আমাদের ভালো হয়, আমাদের প্রতিদিন 4-5 বার পার হওয়া লাগে। আরো 3 বার আমাদের এই মিলে চাকরি করে, আমি সকাল সন্ধ্যা আমাকে যাওয়া আসা করতেই হবে। আমি কাঁচামালের ব্যবসা করি, এই দিকে এখন আসে পরিশ্রম করে খায়া না খায়া, এই ব্রিজটা যদি আমি সোজা ডাইরেক্ট চলে যেতে হইতাম। উপজেলা প্রকৌশলী জানান, কাউগা এলাকায় রেল সেতুর লাগোয়া একটি সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব করা আছে। অনুমোদন পেলে শুরু হবে নির্মাণ কাজ। কাউগা রেল স্টেশনে পুরাতন যে ব্রিজটা আছে, ওখানে আমাদের নতুন ব্রিজের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। যদি এটা ডিপিপিভুক্ত হয়ে যায়, ডিপিপিভুক্ত হয়ে গেলে ওখানে অনুমোদন হয়ে গেলে আমাদের এখানে আসলে তারপর আমরা যে বাকি যে কার্যক্রম, টেন্ডারের কার্যক্রমগুলো আছে আমরা এগুলো সেরে ফেলব। আশা করি এটা হয়ে যাবে।
দ্রুত বেইলি সেতুটি নির্মাণ করে ভোগান্তি দূর করা হোক, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মাছরাঙা, নিউজ ডেস্ক। বিমান বাহিনীর ৮৪তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২৪ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হল গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। গতকাল সকালে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে ট্রফি ও ফ্লাইট ব্যাজ বিতরণ করেন। ১৩ নারী সহ ৫৯ অফিসার ক্যাডেট কমিশন লাভ করে। পরে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন বিমানের ফ্লাইট পোস্ট ও আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। ইয়োগা ফর উইমেন এম্পাওয়ারমেন্ট এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। সকালে দিবসটি উপলক্ষে শহরের পলওয়েল পার্কে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে হিল ইয়োগা ইনস্টিটিউট রাঙ্গামাটি, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং টার্বো ফিটনেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অবসরপ্রাপ্ত উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা এই ব্যস্ত জীবনে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য যোগ ব্যায়ামের বিভিন্ন উপকারিতা তুলে ধরেন। খাগড়াছড়ি থেকে পাচারের সময় ৬টি দুর্লভ প্রজাতির পাহাড়ি ময়না পাখি উদ্ধার করেছে বন বিভাগ। বন বিভাগ রেঞ্জ কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়না পাখিগুলো উদ্ধার করা হয়। সকালে জেলার নারিকেল বাগান এলাকায় ফেনীগামী একটি বাস থেকে পাখিগুলো উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পাখিগুলোকে কিছুদিন পরিচর্যা করে অবমুক্ত করা হবে। স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য এই স্লোগানে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড। সকাল 10টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস। পরে কলেজ ভবনে অনুষ্ঠিত হয় ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের পরীক্ষা। বিভিন্ন স্কুল কলেজের 500-রও বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NRC এর মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, শিক্ষা কর্মকর্তা রূপক রায়, চাঁদপুর জেলা বন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারী আলম পলাশ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রেলের জমি অধিগ্রহণের নামে বরিশালে ভুয়া জরি, 5 বছর ধরে ভোগান্তিতে 1000 পরিবার, ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রিমানের পর পটুয়াখালীর বাউফলে বেড়েছে কারখানা নদীর ভাঙন, ফসলি জমি বিলীন, ঝুঁকিতে শতাধিক স্থাপনা। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে নিহত 3, সরু পথ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রাণহানির কারণ বলছে ফায়ার সার্ভিস। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।